কল্পনা করুন এমন একটা সকাল, আপনি ঘুম থেকে উঠলেন কিন্তু আপনার ঘরে এক দানা চাল নেই। আপনার সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদছে কিন্তু পুরো গ্রামে এক ফোঁটা ফ্যান পর্যন্ত অবশিষ্ট নেই। আপনি রাস্তার মোড়ে গেলেন সাহায্যের জন্য, কিন্তু দেখলেন সেখানে আপনার প্রতিবেশীর নিথর দেহ পড়ে আছে, যাকে খাওয়ার জন্য শকুন ও কুকুর ভিড় করছে। এটা কোনো ভৌতিক সিনেমার গল্প নয়, এটা আমাদের এই সোনার বাংলার ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক। 1943 সাল, যখন রাস্তার ধারে ডাস্টবিন থেকে ভাতের মাঠটুকু সংগ্রহের জন্য মা আর সন্তান একে অপরের সাথে লড়াই করত। আজ আমরা সেই অন্ধকার অধ্যায়ের গভীরে যাব, যেখানে 1 কোটির বেশি মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল এবং প্রায় 50 লক্ষ মানুষ চিরতরে হারিয়ে গিয়েছিল। কেন হয়েছিল এই হাহাকার? এটা কি সত্যিই প্রকৃতির অভিশাপ ছিল, নাকি ক্ষমতার দম্ভে তৈরি করা এক নরক? চলুন ইতিহাসের সেই রক্তাক্ত পাতাগুলো উল্টে দেখি। 1943 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। একদিকে মিত্রশক্তি, অন্যদিকে অক্ষশক্তি, আর এই যুদ্ধের যুপকাষ্ঠে বলি হতে যাচ্ছিল সাধারণ বাঙালি। ব্রিটিশ শাসিত এই ভূখণ্ড তখন এক অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। বাংলার আকাশ বাতাস তখন বারুদের গন্ধে নয়, বরং আসন্ন ক্ষুধার গন্ধে ভারী হয়ে উঠেছিল। ইতিহাসে একে আমরা চিনি বেঙ্গল ফ্যামিন 1943 বা 50-এর আকাল নামে। কিন্তু কেন 50? কারণ বাংলা 1350 সনে এই দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছিল। সরকারি নথিতে বলা হয় 30 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল, কিন্তু বেসরকারি এবং নিরপেক্ষ ঐতিহাসিকদের মতে এই সংখ্যাটা ছিল 50 লক্ষের বেশি। কেউ কেউ বলেন 1 কোটির কাছাকাছি মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি ছিল বিংশ শতাব্দীর অন্যতম বড় মানবসৃষ্ট বিপর্যয়। হ্যাঁ, আমি আবারও বলছি, মানবসৃষ্ট। অনেকে মনে করেন যে সেই বছর বুঝি ফসল হয়নি, কিন্তু তথ্য বলছে অন্য কথা। ফসল যা হয়েছিল তা দিয়ে হয়তো কোনো মতে চলে যেত, কিন্তু সমস্যার শুরু হলো ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটিশ সরকার মরিয়া হয়ে উঠেছিল। জাপানি সেনারা তখন বার্মা, মিয়ানমার দখল করে ফেলেছে। ব্রিটিশদের ভয় ছিল জাপান যদি বাংলা আক্রমণ করে তবে তারা যেন রসদ না পায়। তাই ব্রিটিশ সরকার ডিনায়াল পলিসি বা বাজেয়াপ্তকরণ নীতি গ্রহণ করল। তারা উপকূলীয় অঞ্চলের হাজার হাজার নৌকা ধ্বংস করে দিল, যাতে জাপানিরা যাতায়াত করতে না পারে। কিন্তু তারা ভুলে গিয়েছিল এই নৌকাই ছিল বাংলার কৃষকদের প্রাণ, মালামাল পরিবহনের একমাত্র পথ। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং তার প্রশাসন সিদ্ধান্ত নিলেন যে যুদ্ধের ময়দানে লড়া ব্রিটিশ সেনাদের জন্য বিপুল পরিমাণ চাল মজুত করতে হবে। তারা বাংলার গুদাম থেকে চাল সরিয়ে নিয়ে গেল ইউরোপ আর মধ্যপ্রাচ্যের সেনাদের জন্য। বাংলার মানুষের পেটে লাথি দিয়ে সেনাদের পেট ভরানো হলো। যুদ্ধের খরচ চালানোর জন্য ব্রিটিশ সরকার ইচ্ছে মতো টাকা ছাপাতে শুরু করে, ফলে চালের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। 1942 সালের তুলনায় 1943 সালে চালের দাম কয়েক গুণ বেড়ে গেল। শ্রমিকের মজুরি বাড়ল না, কিন্তু ভাতের থালা খালি হয়ে গেল। চার্চিলকে যখন বলা হলো যে বাংলার মানুষ মারা যাচ্ছে, তিনি তখন উপহাস করে বলেছিলেন, মানুষ যদি নাই থাকে তবে গান্ধী কেন এখনো মরেনি? এই নিষ্ঠুরতাই ছিল দুর্ভিক্ষের প্রধান জ্বালানি। আসুন একটু সময় পিছিয়ে সেই সময়ের বাজারে যাই। মেদিনীপুর কিংবা বাঁকুড়ার কোনো এক গ্রাম। বাজারে চাল আছে, কিন্তু দাম কত? 1 সের চালের দাম আকাশ ছুঁয়েছে। এক সময় 1 আনা 2 আনায় যা পাওয়া যেত তার দাম এখন কয়েক টাকা। কৃষকের গোলায় ধান নেই, কারণ কর শোধ করতে গিয়ে তারা সব বিক্রি করে দিয়েছে। মানুষের হাতে সোনা ছিল, রূপা ছিল, ঘটিবাটি ছিল, কিন্তু পেটের খিদের কাছে মেটালের মূল্য কি? মানুষ তাদের ভিটেমাটি বিক্রি করতে শুরু করল শুধু 1 বেলার খাবারের জন্য। কিন্তু কার কাছে বিক্রি করবে? সবার অবস্থাই তো এক। ধীরে ধীরে বাজারের দোকানগুলো বন্ধ হতে শুরু করল। চালের বদলে দোকানে এলো ধুলো। মানুষ তখন পশুর মতো জীবন কাটাতে শুরু করল। লতা পাতা, কচুর মূল, এমনকি গাছের ছাল পর্যন্ত সেদ্ধ করে খেতে শুরু করল বাঙালি।
পুকুরের কচুরিপানা খেয়ে মানুষের পেট ফুলে যেতে লাগল, কিন্তু শরীরে কোনো শক্তি ছিল না। এক সময়ের সমৃদ্ধ বাংলা তখন এক কঙ্কালসার জনপদে পরিণত হয়েছে। গ্রামের মানুষ ভাবল, বড় শহর কলকাতায় গেলে বুঝি রক্ষা পাওয়া যাবে, সেখানে হয়তো দয়াশীল মানুষ আছে, সরকার আছে। হাজার হাজার মানুষ পদব্রজে কলকাতার দিকে রওনা দিল, কিন্তু কলকাতা তাদের কি দিল? শহরের ফুটপাতগুলো ভরে গেল মৃত আর অর্ধমৃত মানুষে। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন সেই সময়ের যে ছবিগুলো এঁকেছিলেন তা দেখলে আজও গা শিউরে ওঠে। ডাস্টবিনে খাবার খুঁজছে মানুষ আর কুকুর একসাথে। কেউ কাউকে বাধা দিচ্ছে না, কারণ দুজনেরই লক্ষ্য এক, বেঁচে থাকা। মায়েরা তাদের সন্তানকে রাস্তার মোড়ে ফেলে চলে যাচ্ছিল, কারণ তারা জানতো তাদের বুকের দুধ শুকিয়ে গেছে। সন্তানকে বাঁচানোর ক্ষমতা তাদের নেই। এমনকি পেটের খিদের জ্বালায় মানুষ নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও সেই সময় ঘটেছে। কলকাতার গ্র্যান্ড হোটেলের সামনে যখন ব্রিটিশ সাহেব মেমেরা নাচ গানে মত্ত, ঠিক তার কয়েক হাত দূরেই হয়তো কোনো এক কিশোরী ক্ষুধার যন্ত্রণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। কি এক অদ্ভুত বৈপরীত্য ছিল সেই সমাজ। প্রশ্ন জাগতে পারে, ভারত তখন ব্রিটিশদের রাজমুকুট ছিল, তবে কেন তারা কোনো পদক্ষেপ নিল না? কেন আমেরিকা বা কানাডা থেকে গম আনা হলো না? উত্তরটা ছিল অত্যন্ত নিষ্ঠুর। জাহাজ ছিল, খাবারও ছিল, কিন্তু ব্রিটিশ ওয়ার ক্যাবিনেট মনে করেছিল যুদ্ধের মাঝপথে বেসামরিক মানুষের জন্য জাহাজ বরাদ্দ করা সময়ের অপচয়। চার্চিল মনে করতেন ভারতীয়দের বংশবৃদ্ধি এত বেশি যে দুর্ভিক্ষে কয়েক লাখ মারা গেলে খুব একটা সমস্যা নেই। প্রশাসনিকভাবে এটাকে দুর্ভিক্ষ ঘোষণা করতেই দেরি করে দেওয়া হয়েছিল, কারণ দুর্ভিক্ষ ঘোষণা করলে আইনত ত্রাণ দিতে ব্রিটিশ সরকার বাধ্য থাকত। তারা এটাকে কেবল খাদ্য সংকট বলে পাশ কাটিয়ে যেতে চেয়েছিল। যখন টনক নড়ল, তখন বাংলার প্রতিটি জেলা গণকবরে পরিণত হয়েছে। রাস্তাঘাটে লাশের গন্ধে চলাফেরা করা দায় হয়ে পড়েছে। কেউ সেই লাশ সরানোর মতো সুস্থ ছিল না। উনিশশো সালের দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করে, কিন্তু ততদিনে বাংলার সামাজিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। হাজার হাজার নারী পাচার হয়ে গিয়েছিল, লক্ষ লক্ষ শিশু এতিম হয়েছিল। এক প্রজন্মের পর এক প্রজন্ম এই ট্রমার মধ্য দিয়ে বড় হয়েছে। আজ আমরা 2025 থেকে 26 সালে দাঁড়িয়ে যখন প্লেটে খাবার নষ্ট করি, তখন একবার কি মনে পড়ে 1943-এর সেই কঙ্কালগুলোর কথা। এই ইতিহাস আমাদের শেখায় যে রাজনীতি আর যুদ্ধ যখন মানুষের জীবনের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখন সভ্যতা কত নিচে নেমে যেতে পারে। 1943-এর দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল সাম্রাজ্যবাদের চরম লালসা আর অবহেলার ফসল। বাংলার মাটিতে সেই হাহাকার আজও বাতাসে ভাসে। আমাদের উচিত সেই ইতিহাসকে মনে রাখা, যাতে আর কোনো দিন কোনো সন্তানকে ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে খাবার খুঁজতে না হয়। আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি তথ্যচিত্র নয়, এটি সেই 5 মিলিয়ন মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি যারা বিনা বিচারে প্রাণ হারিয়েছিল। ইতিহাসের এই কালো অধ্যায়টি আপনার মনে কেমন দাগ কাটল? আপনি কি মনে করেন ব্রিটিশ সরকার এই গণহত্যার জন্য দায়ী ছিল? আপনার মতামত কমেন্টে জানান। আপনি যদি এমন আরও অজানা এবং সত্যি ইতিহাস নিয়ে ভিডিও চান, তবে কমেন্টে লিখুন হিস্ট্রি। ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে আমাদের পূর্বপুরুষদের এই কষ্টের ইতিহাস জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।